हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स आज के सकलेरই কিন্তু সেকেন্ড এসএলএসটি যে ক্লাস 9-10 এর পরীক্ষা ছিল এবং সেখানে আশা করা যাচ্ছে যে সকলে ভালো পরীক্ষা দিয়েছেন। তো এখন যে ভিডিওটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি 2025 জিওগ্রাফি যে সলভ পেপার অর্থাৎ যে জিওগ্রাফি প্রশ্নপত্র পড়েছিল কেমন ধরনের প্রশ্ন ছিল এবং তার প্রত্যেকটা নিখুঁত 60টা যে প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত উত্তর এবং সঠিক উত্তরগুলো কিন্তু আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সাথে যদি উত্তরগুলো মেলে অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন। তো সঠিক উত্তরগুলো দেখে নেবেন একদম ডিটেলসভাবে, ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবেন, একদম ডিটেলসভাবে ব্যাখ্যা করাবে। প্রশ্ন কী সহজ ছিল সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব। কাট অফ কী বেশি যাবে, কত নম্বর থাকলে সেফ জোনে থাকবে, একদম সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আপনাদের সামনে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একদম 60টা প্রশ্নের যে নিখুঁত সঠিক এবং অথেন্টিক যে উত্তরগুলো সেগুলো আলোচনা করব। তো অবশ্যই সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সকলে উপকৃত হবেন। এবং কেমন পরীক্ষা হয়েছে সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সাথে সাথে বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন এবং এই ধরনের সমস্ত নিউজ কেস আপডেট ক্লাস সম্পর্কে যারা ডিটেলস তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন যাতে করে এই ধরনের নোটিফিকেশনগুলো আপনার সাথে পৌঁছে যায়। আর একটা কথা বলে রাখি, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করবেন আর বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো এটা কোড নাম্বার কত বটে আমার ঠিক জানা নেই, কারণ আমি প্রথম পেজটা পাইনি। তো প্রথমত উত্তরগুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। একদম অফিসিয়াল যে পেপার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সকলে, অফিসিয়াল যে বারকোড সেটাও দেওয়া রয়েছে এবং এবারের যে পরীক্ষা সেটা একদম যে প্রত্যেকটা বিষয় ভিত্তিতে যে প্রশ্ন এসেছিলো সেগুলো কেমন ছিল তার ডিটেলস অবশ্যই আপনারা জানেন যারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন বিষয়, এবং এবারে পরীক্ষা একদম সঠিক আর স্বচ্ছভাবে হয়েছে বলেও কিন্তু একটা আশা করা যাচ্ছে। তো সঠিক উত্তরগুলো আপনারা অবশ্যই একটু জেনে নিন কী কী রয়েছে। তো আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো দেখুন আজকে যে প্রথম জিওগ্রাফি যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে আরেকটা কথা, যে এই যে জিওগ্রাফি বা ইংলিশ বা যে কোনো সাবজেক্টের পরীক্ষা যেহেতু ইংরেজি এবং বাংলা দুটোতেই ছিল, কিন্তু ইংরেজি যে টার্মগুলো দেওয়া থাকে সেটাই কিন্তু সঠিক উত্তর মানা হবে। এটা কিন্তু প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রেই ঘটে থাকে। ইংরেজিতে যে স্পেলিং রয়েছে বা যে লেখা রয়েছে বাংলার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ইংরেজিতেই কিন্তু আশা করছি সঠিক উত্তরটা মানা হয়। তো আজকে আমি যে 60টা প্রশ্ন দেখলাম জিওগ্রাফিতে কোনো সেরকম ভুল নেই এবং সেরকম কোনো প্রশ্ন ছিল না যেটা নিয়ে সন্দেহ রয়েছে। দু একটা অবশ্যই থাকতেই পারে, সেটা প্রত্যেক পরীক্ষাতেই থাকে, এটা কোনো বড় ফ্যাক্টর নয়। তবে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো একবার জেনে নিন। তো দেখুন আজকে প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এখানে, অর্থাৎ কোনখানে মিলিত হয়েছিল। অপশানগুলো দেখুন, আমি অপশানগুলো বলছি না নাহলে অনেক বড় হয়ে যাবে কিন্তু এটা। তো এক্ষেত্রে একের দাগের সঠিক উত্তর হচ্ছে আপনাদের অপশান ডি, অর্থাৎ নীলগিরি পাহাড় হবে সঠিক উত্তর। দ্য মিটিং পয়েন্ট অফ দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস ইজ হেয়ার, সেটা হবে কি না নীলগিরি হিলস, অর্থাৎ অপশান ডি হবে একের দাগের সঠিক উত্তর। আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন, একের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে পরিচিত। তো দেখুন অপশানগুলো কী রয়েছে। তো এক্ষেত্রে 2 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কি না 2 দাগের সঠিক উত্তর যাবে অপশান সি, অর্থাৎ ধ্রিয়ান নামে পরিচিত। নিচে দেওয়া রয়েছে কী হবে না অপশান সি, ধ্রিয়ান নামে পরিচিত। এটা 2-এর উত্তর সঠিক হবে অপশান সি। এবং শেষে আমি জানাবো যে কেমন ধরনের প্রশ্ন ছিল, কতটা কাট অফ যেতে পারে বা সেভ স্কোর আপনার কত জনে রয়েছে, কতটা নাম্বার থাকলে আপনাদের সেভ জোনে থাকবেন সেটা কিন্তু লাস্টে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নেক্সট তারপর 3 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কী বলা হয়। তো এই শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কী বলা হয় না এক্ষেত্রে 3-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ জেরোফাইট উদ্ভিদ বলা হয়ে থাকে। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 3-এর দাগের। নেক্সট তারপরে 4 দাগের প্রশ্ন কী রয়েছে না কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে। কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে। তো 4 দাগের এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি, অর্থাৎ প্রতিসারী পাত সীমান্ত। অপশান বি হচ্ছে 4 দাগের সঠিক উত্তর। আপনারা কিন্তু নিজেদের প্রশ্নপত্র থেকে মিলিয়ে নিন কোনগুলো আপনাদের সঠিক হচ্ছে এবং আদৌ এই যে উত্তরগুলো আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের উত্তরের সাথে উত্তরপত্র যেটা করেছেন সেটা মিলছে কি মিলছে না সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই প্রত্যেকটা উত্তর কিন্তু আমি একদম ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে অবশ্যই 60টা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে আর প্রত্যেকটা সাবজেক্টের চেষ্টা করছি এক এক করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। নেক্সট 5 নম্বর যেটা বলছে যে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি দেখা যায়। তো এক্ষেত্রে 5-এর দাগের সঠিক উত্তর কী হবে
না 5-এর দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। অপশন সি হচ্ছে এখানে 5-এর দাগের সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, না তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। কোন বৃক্ষটা তৈগা বায়োমে দেখতে পাওয়া যায়? তো 6-এর দাগের সঠিক উত্তর যাবে অপশন এ, স্প্রুস। কি দেখা যায়? না স্প্রুস। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন একবার। তো 7 নম্বর প্রশ্ন বলছে যে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? তো 7-এর দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি, অর্থাৎ আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওশিয়ান। অপশন ডি হচ্ছে 7-এর দাগের সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন যে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য। তো এক্ষেত্রে সহজ প্রশ্ন একদম ছিল যে এটার সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর যাবে 8-এর দাগের অপশন ডি, অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না, কিন্তু জলবিদ্যুতের ক্ষেত্রে ঘটে যায়। কারণ কি বর্ষাকালে একরকম জলবিদ্যুৎ যে স্রোতের বেগ থাকে সেক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। তো আমার মনে হচ্ছে এর দাগের সঠিক উত্তর হয়ে যেতে পারে অপশন ডি, 8-এর দাগের। এবার আপনাদের কি মনে হচ্ছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট তারপরে 9 নম্বর প্রশ্ন কি বলছে, না ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? ইলুভিয়েশন মাটির যে বিভিন্ন এ হরাইজন বি হরাইজন রয়েছে, তো এখানে কোন হরাইজনের মধ্যে ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? তো এক্ষেত্রে 9-এর দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ বি হরাইজনে। অপশন সি, বি হরাইজনে দেখা যায়। এটা হচ্ছে অপশন সি, বি হরাইজনের মধ্যে ইলুভিয়েশন মাটির স্তর দেখা যায়। নেক্সট তারপরে 10 নম্বর প্রশ্ন কি বলছে, না কর্ণাটকের শিমোগা জেলার প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এটাও কিন্তু খুবই একটা সহজ প্রশ্ন ছিল। না কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? তো 10-এর দাগের সঠিক উত্তর যাবে অপশন এ, অর্থাৎ ম্যাঙ্গানিজ। এবং দ্বিতীয় যদি হয় তাহলে সেটা হতো কি, দ্বিতীয় ক্ষেত্রে হতো আয়রন। যদি ম্যাঙ্গানিজ না থাকতো তাহলে হতো কি, না আয়রনটা হতো সেক্ষেত্রে সঠিক উত্তর। তো এখানে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট 11-এর দাগের প্রশ্ন কি বলছে, যে মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? তো এক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তরে যাবে অপশন এ, ফসফরাস। এর সাথে সাথে থাকতে পারে কি, নাইট্রোজেন হলে হতো ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এখানে ফসফরাস শুধু রয়েছে, তাই অপশন এ হবে এক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, যে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? তো পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? এক্ষেত্রে 12 দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি, অর্থাৎ এশিয়া মহাদেশে পৃথিবীর সর্বাধিক কিন্তু জনঘনত্ব পরিলক্ষিত হয়। 12 দাগের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট তারপরে 13 নম্বর প্রশ্ন কি বলেছে, না স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক কিছু আলোচনা করতে হবে, এবং যদি প্রত্যেকটা প্রশ্ন যদি একদম ডিটেলস আলোচনা করি তাহলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেকেরই কিন্তু এখানে ধৈর্য থাকবে না, তাই আমি একদম ডাইরেক্ট উত্তরগুলো বলছি। তো 13 দাগে বলছি স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? তো 13 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ নদীর মোহনায়। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, যেটা হচ্ছে রিভার মাউথসের কাছে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে বাস্তুতন্ত্র একটি পুষ্টির স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত করে? আমরা সকলে জানি এক্ষেত্রে মেন্ডেলিফের সূত্রটা বিশেষ করে কার্যকর হয়, সেটা হচ্ছে কি, না 10% যে সূত্র, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 14 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট তারপরে 15 নম্বর প্রশ্ন, যে বলছে নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? তো এক্ষেত্রে শীতল সমুদ্র স্রোত কোনটি? তো 15 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, অর্থাৎ হামবোল্ড। হামবোল্ড হচ্ছে একটা কি, শীতলতম সমুদ্র স্রোত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 16 নম্বর প্রশ্ন কি বলছে, যে অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব এই যে প্রকৃতির অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব এই যে প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এটা একটা কিন্তু আনকমন প্রশ্ন। তো যারা জিওগ্রাফি অনার্স বা জিওগ্রাফি দেওয়ার মাস্টার ডিগ্রি করেছেন আশা করছি সকলে এটার সাথে অতপ্রতভাবে জড়িত। তো 16 দাগে সঠিক উত্তর যাবে অপশন এ, অর্থাৎ মিডিয়ান বা মধ্যমা বলা হয়, মিডিয়ান বা মধ্যমা। অপশন এ হচ্ছে এখানে 16 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 17 নম্বর প্রশ্ন, এটা একটা কিন্তু বিতর্কিত প্রশ্ন ছিল, যে নিক বিন্দু এর উদ্ভব হয় কোথায়? বহুচক্রিক নদী উপত্যকায়, নাকি পর্যায়িত নদী উপত্যকায়, নদী উপত্যকার নিম্ন প্রবাহে, নাকি বৃষ্টিবহুল নদী উপত্যকায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না 17 দাগের সঠিক উত্তর যাবে অপশন এ, অর্থাৎ বহুচক্রিক নদী উপত্যকায়, যেটা বলা হয় কি মাল্টি সাইকেল
রিভার ভ্যালি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর 17 দাগের। নেক্সট তারপর 8 নম্বর প্রশ্ন, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? এক্ষেত্রে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো 18 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মৃত্তিকার বিস্ফোরণ। কি? মৃত্তিকার বিস্ফোরণ, অর্থাৎ সয়েল ক্রিপ যাকে বলা হয়, কি সয়েল ক্রিপ। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 18 দাগের। নেক্সট তারপরে দেখুন কি রয়েছে পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়সক্রমিক নির্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? তো এক্ষেত্রে 19 দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি, অর্থাৎ নরওয়েতে দেখা যায়। এটা সাধারণত সাউথ কোরিয়াতে বিশেষ করে পরিলক্ষিত, কিন্তু এখানে নরওয়ে উত্তর রয়েছে, তাই নরওয়ে সঠিক উত্তর হবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে ইন্দোনেশিয়ায় যে স্থানান্তরিত কৃষি, বিভিন্ন স্থানান্তরিত কৃষি বিভিন্ন জায়গায় পরিচিত, যেমন ভারতের মধ্যে ঝুম রয়েছে, তো এখানে ঝুম দেওয়া রয়েছে, অনেকে কিন্তু ঝুম করে আসবে যদি প্রশ্ন সঠিকভাবে না পড়েন। তো ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি দেশ এই নামে পরিচিত। কী নামে পরিচিত? তো 20 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কি লাদাং। এবং যদি লাদাংয়ের সাথে যদি হুমা থাকতো, হুমা HUMA, হুমা যদি থাকতো তাহলে হুমাটা হতো, তো এখানে লাদাং রয়েছে, তাই অপশন ডি হবে লাদাং। তো অপশন ডি হচ্ছে এক্ষেত্রে 20 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 21 নম্বর প্রশ্ন, যে লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? তো একদম সহজ প্রশ্ন। তো 21 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ ম্যাগনেটাইট। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ম্যাগনেটাইটে বেশি লোহার ভাগ দেখা যায়। কত না প্রায় 72.4%, অর্থাৎ প্রায় কিন্তু 73%-এর কাছাকাছি কিন্তু থাকে। ওকে। নেক্সট তারপরে 22 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল, এই তত্ত্বটির প্রবক্তা কে? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে 22 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, WM ডেভিস। উইলিয়াম মরিস ডেভিস হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 22 দাগের। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি এই রাজ্যে, কোন রাজ্যে প্রগাঢ়তা বেশি রয়েছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 23 দাগের অপশন এ, অর্থাৎ পাঞ্জাব হবে এক্ষেত্রে সঠিক উত্তর। অপশন এ। যদি পাঞ্জাবের সাথে সাথে হরিয়ানাও রয়েছে, কিন্তু হরিয়ানা তো হচ্ছে সেকেন্ড নাম্বার স্থান, হরিয়ানা হচ্ছে সেকেন্ড নাম্বার স্থান, প্রথম হচ্ছে পাঞ্জাব। এটা একটা কিন্তু বিতর্কিত প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে, কিন্তু পাঞ্জাব হবে সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর প্রশ্ন, যে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, কোন মাটি গড়ে ওঠে? 24 দাগের সঠিক উত্তর যাবে অপশন এ, অর্থাৎ প্যাডোকেল মাটি দেখা যায়, প্যাডোকেল মাটি কিন্তু দেখা যায়। নেক্সট তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলছে, না একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়? তো 25 দাগের সঠিক উত্তর যে অপশন বি, অর্থাৎ কাম্য জনসংখ্যা বলা হয়, অপটিমাম পপুলেশন বলা হয়ে থাকে। অপশন বি হচ্ছে এখানে 25 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 26 নম্বর প্রশ্ন, যে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? তো এক্ষেত্রে 26 দাগের সঠিক উত্তর যে অপশন এ, অধ্যাপক হার্বার্টসন, ডক্টর হার্বার্টসন এটা ব্যাখ্যা দিয়েছিলেন। অপশন এ হচ্ছে 26 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপর 27 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? তো এক্ষেত্রে 27 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সাধারণ সাংকব অভিক্ষেপ, অর্থাৎ সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন যেটা বলা হয়। অপশন সি হচ্ছে এখানে 27 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 28 নম্বর প্রশ্ন কি বলছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? একদম সহজ প্রশ্ন, সেটা হচ্ছে কি দেখেই বুঝতে পারা যাবে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 28 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কিছু কিছু প্রশ্ন কিন্তু সকলেরই একদম জানা, যেটা চোখ বন্ধ করেও কিন্তু উত্তর করতে পারা যায়। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে, বহির্মুখী প্রবর্জন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, কোনটি দেখা যায় না বলেছে? এখানে না প্রশ্নটা কিন্তু অনেকেই দেখেন না। সেক্ষেত্রে সঠিক উত্তর 29 দাগের কী হবে? অপশন সি, তীব্র বেকার সমস্যা দেখা যায়, এটা কিন্তু হবে না, অর্থাৎ ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু হবে না। নেক্সট 30 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি না নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? একটা বিতর্কিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এটা আমি যখন দেখছিলাম। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন কি না 30 দাগের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ নারকোন্ডাম হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, এটা কিন্তু একটা কনফিউশন প্রশ্ন, অপশন সি 30 দাগের। নেক্সট 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন কি বলছে, না এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? তো বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে 31 দাগের
কি ক্লাস্ট্রিডিয়াম, ক্লাস্ট্রিডিয়াম হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে 31 দাগের সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর প্রশ্ন, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত হতে পারে? তো সকলেরই জানা এটা হচ্ছে 360 ডিগ্রি, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর 32-এর। নেক্সট 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? তো সর্বাধিক বার্ষিক বৃদ্ধি কোথায় রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার? না, এক্ষেত্রে 33 দাগের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ আফগানিস্তান, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, আফগানিস্তান। ওকে, নেক্সট তারপরে 34 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? তো ভাঁজের ফলে গঠিত 34 দাগের সঠিক উত্তর অপশন ডি, ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? তো কোন অংশের ঘনত্ব সর্বাধিক? 35 দাগের সঠিক উত্তর যাবে অপশন বি, মহাসাগরীয় ভূত্বক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ওসিয়ানিক ক্রাস্ট। ওকে, নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়, তো কোথায় হয়? এক্ষেত্রে 36 দাগের সঠিক উত্তর জানা প্রশ্ন, সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল, তামিলনাড়ু উপকূলে কিন্তু এটা দেখা যায়, তামিলনাড়ু কোস্ট এরিয়ায়। ওকে, অপশন সি হচ্ছে 36 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 37 নম্বর প্রশ্ন কি বলছে না, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে? তো 37 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালা। কেরালাতে আমরা সকলে জানি কত রয়েছে, সকলে কমেন্ট করে জানান, কেরালা হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 38 নম্বর প্রশ্ন, যে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? তো এক্ষেত্রে 38 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ 22 ব্যালেট যে সূত্র সেটা অনুসারে, অপশন সি হচ্ছে এখানে 38 দাগের সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে? তো মোনেক্স সঞ্চালিত হয় সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ 1979 সালে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 40 নম্বর প্রশ্ন কি বলছে, যে সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো কি? তো এক্ষেত্রে 40 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ মাসাই বলা হয়, কি মাসাই, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন 41 দাগের, যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান এবং ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? তো এক্ষেত্রে 41 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 42 নম্বর প্রশ্ন, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায়? তো এক্ষেত্রে 42 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সমুদ্র সমতলের নিকটে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট তারপরে পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন, অর্থাৎ বায়োডাইভার্সিটি যেটা অ্যাক্ট, এটা অনেকে কিন্তু মানে কনফিউশন পড়বেন, তো বায়োডাইভার্সিটি অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর 43 দাগের হয়ে যাবে অপশন সি, 2002 সালে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 43 দাগের অপশন সি। নেক্সট 44 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় বলেছে? এখানে উত্তরটা দেখার চেষ্টা করুন, নয় বলেছি, তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে 44 দাগের অপশন বি, অর্থাৎ সৌরশক্তি কিন্তু একটা প্রচলিত শক্তির উৎস নয়, অপশন বি হচ্ছে 44 দাগের সঠিক উত্তর। নেক্সট 45 নম্বর প্রশ্ন, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয় বলেছে? এটাও কিন্তু নয়, এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখতে হবে, তো কোনটি নয়? 45 দাগের সঠিক উত্তর যাবে অপশন সি, অর্থাৎ তাপি নদী একটা পূর্ব বাহিনী নদী নয়, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 45 দাগের অপশন সি। নেক্সট 46 নম্বর প্রশ্ন, যে উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবির্ভাব ঘটতে দেখা যায়? তো এক্ষেত্রে 46 দাগের সঠিক উত্তরে যাবে অপশন বি, অর্থাৎ অঙ্গার যোজন, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 46 দাগের। নেক্সট 47 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়, অর্থাৎ কোনটি উচ্চ ফলনশীল ধান নয়? তো এখানে নয় প্রশ্নটা একটু দেখতে হয় সকলকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সোনালিকা কোনো উচ্চ ফলনশীলের কি ধানের জাত নয়, অপশন ডি হচ্ছে এখানে 47 দাগের সঠিক উত্তর। নেক্সট 48 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, একটি উল্লেখযোগ্য উদাহরণ কোনটি? অর্থাৎ কোন শিল্পটা কাঁচামালের উপর বেশি নির্ভর করে গড়ে ওঠে? তো এক্ষেত্রে 48 দাগের সঠিক উত্তর যে অপশন বি, চিনি শিল্প, সুগার মিল যেটা বলা হয়, সুগার ইন্ডাস্ট্রিটা হচ্ছে
চিনি শিল্পটা হচ্ছে কি কাঁচামালের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান। নেক্সট 49 নম্বর প্রশ্ন কি বলছে যে উত্তর পশ্চিম যে আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দরের নাম কি? তো প্রধান মৎস্য বন্দর কী হবে 49 দাগের সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ট্রমসো কি বলে ট্রমসো। অপশন ডি হচ্ছে 49-এর সঠিক উত্তর। নেক্সট 50 দাগে কি বলছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা যায়? তো কোন প্রকার হবে 50 দাগের সঠিক উত্তর যাবে অপশন ডি অর্থাৎ ভার্নিয়ার স্কেল। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপরে 51 নম্বর প্রশ্ন যে বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে? তো এটা সকলেরই জানার প্রশ্ন, সেটা হচ্ছে এজি টার্নসলে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর এজি টার্নসলে। অপশন এ 51 দাগের সঠিক উত্তর। নেক্সট তারপরে 52 নম্বর প্রশ্ন কি বলছে যে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহরটি? এটা একদমই জানার প্রশ্ন, সেটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 53 নম্বর প্রশ্ন সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কী? তো সমুদ্র জলের লবণতার প্রধান উৎস 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অর্থাৎ মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন বি। নেক্সট 54 নম্বর প্রশ্ন যে ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট ট্রাইবাল পপুলেশন বলেছে কি ট্রাইবাল পপুলেশন। তো এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন এ অর্থাৎ মধ্যপ্রদেশ হচ্ছে ট্রাইবাল পপুলেশন সব থেকে বেশি। অপশন এ, এবং এটা 2011 সালের কিন্তু অনুসারে হয়ে রয়েছে। নেক্সট তারপরে 55 নম্বর প্রশ্ন যে মহাদেশীয় উপকূল এবং মহিডালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় বা পরিচিত করা হয়? তো এক্ষেত্রে 55 দাগের সঠিক উত্তর যাবে অপশন এ অর্থাৎ মহিষোপান বলা হয়। অপশন এ হচ্ছে এখানে 55 দাগের সঠিক উত্তর অপশন এ। নেক্সট 56 নম্বর প্রশ্ন এবং সহজ প্রশ্ন কনফিউশনের প্রশ্ন একটা যে জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হলো কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 56 দাগের অপশন ডি টাইফুন নামে পরিচিত। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর টাইফুন। নেক্সট তারপরে 57 নম্বর প্রশ্ন উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, কোন কারণে সৃষ্টি হয়? তো 57 দাগের সঠিক উত্তর যে অপশন ডি উপরের সবগুলি হবে এটা সঠিক উত্তর অর্থাৎ দীর্ঘরাত্রি, শান্ত আবহাওয়া এবং বরফাবৃত ভূপৃষ্ঠ। অপশন ডি হচ্ছে উপরের সবগুলি সঠিক উত্তর। নেক্সট 58 নম্বর প্রশ্ন কি বলছে না একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাফ সর্বাপেক্ষা উপযুক্ত? তো এক্ষেত্রে 58 দাগের সঠিক উত্তর যে অপশন বি অর্থাৎ কোরোপ্লেথ রয়েছে, আর একটা রয়েছে কিন্তু কোরোক্রোমাটিক। এই দুটো কিন্তু কনফিউশন প্রশ্ন। অপশন বি হচ্ছে 58 দাগের সঠিক উত্তর। নেক্সট 49 নম্বর প্রশ্ন যেটা রয়েছে কি বলছে না নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? তো কাঠিন্যের মাত্রা সর্বাধিক সেটা 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কোয়ার্টজাইট হবে সঠিক উত্তর অপশন সি। এবং নেক্সট 60 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? নিকেল লোহা, তামা লোহা, সিলিকা ম্যাগনেসিয়াম নাকি সিলিকা এবং অ্যালুমিনিয়াম? তো এটা সঠিক উত্তর কী হবে? তো নিফেসিমা, আমরা সকলে জানি নিফেসিমা। তো এক্ষেত্রে নিকেল এবং লোহা হতে পারে সিলিকা ম্যাগনেসিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু কনফিউশন রয়েছে এ এবং ডি এর মধ্যে কনফিউশন রয়েছে। তো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম হতে পারে অপশন ডি। এবার এও রয়েছে, এটা একটা কনফিউশন প্রশ্ন, আমার কিন্তু প্রশ্নটা মনে পড়ছে না। তো এক্ষেত্রে অপশন ডি কিংবা এ দুটোই হতে পারে। তো এ হচ্ছে মোট 60টি প্রশ্ন যার ডিটেলস তথ্য আলোচনা করলাম। এরপর হচ্ছে মোদ্দা কথা সেটা হচ্ছে প্রশ্ন কেমন ছিল। তো প্রশ্ন আমি বলে রাখি একটা বিষয়, একটা পেজ নিচ্ছি আমি স্লাইডে, সেই বিষয়টা আমি একটু শেয়ার করছি, জাস্ট ওয়েট। তো ব্যাপারটা হচ্ছে 60টা আজকে প্রশ্ন ছিল। এই 60টা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন ছিল, কারণ যেহেতু এসএলএসটি পরীক্ষা যে সময় মুহূর্ত থেকে হওয়ার কথা তাতে করে অনেকেরই প্রিপারেশন হওয়ার একটা সময় ছিল না, এবং যে ধৈর্য বা যে একটা বিভিন্ন যে কেস একটার পর একটা কেস বা নতুনদের জন্য যে প্রিপারেশন তাদের হয়তো ঠিক হতে পারে, কিন্তু যারা চাকরিরত অবস্থায় যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য, যারা পরীক্ষাতে বসলেন এবছর, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলে রাখি যে প্রশ্নপত্র ঠিক মোটামুটি ছিল পারার মতো প্রশ্ন। প্রায় আমি বলতে পারি যে 60টার মধ্যে কম করেও 40টা এমন প্রশ্ন ছিল যেগুলো কিন্তু পারার মতো প্রশ্ন। যারা হয়তো নিজের সাবজেক্টে একটু স্ট্রং আশা করছি সকলেই থাকেন, তো 40টা প্রশ্ন কিন্তু একদম পারার মতো ছিল। এবং বলে রাখি এমন কিছু মডারেট প্রশ্ন ছিল যেগুলো হয়তো 3 থেকে 4টা 5টা কিন্তু
একদম মডারেট প্রশ্ন ছিল। আর অজানা প্রশ্ন বা হয়তো একটু হাই লেভেল প্রশ্ন, যেগুলো হয়তো অনেকেরই পরীক্ষার যে হলের রুমে অনেকের কিন্তু মানসিকতা ঠিক থাকে না, অনেকেই বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করে, যেখানে পরীক্ষার হলে পৌঁছানো, একটা পরীক্ষা দেওয়া, মানসিক একটা প্রস্তুতি, অনেক সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে সেই ধরনের প্রশ্ন আমি বলছি বাকি 10 থেকে 15টা, 10 থেকে 15টা এমন প্রশ্ন রয়েছে। এবং যারা নতুন, যারা হয়তো এটার জন্য খেটেছেন অনেক দিন ধরে, যারা সময় পেয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে জিওগ্রাফির ক্ষেত্রে বিশেষ করে, আমি বাকি পেপারগুলো এখনও পর্যন্ত দেখিনি, তো জিওগ্রাফির ক্ষেত্রে 60টার মধ্যে 50টার মতো এমন প্রশ্ন রয়েছে যেগুলো একদম, যারা হয়তো একটু বেশি খেটেছেন তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা হয়তো ঠিকভাবে প্রিপারেশন নিতে পারেননি বা নানান চাপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো সহজ হবে না অতটা। তবে 50-এর কাছাকাছি একটা কাট অফের কিন্তু থাকতে পারে। 60-এর মধ্যে আমি বলতে পারি যে, আমি জেনারেলদের ক্ষেত্রে শুধুমাত্র বলছি যে 50 থেকে 52-র মধ্যে কিন্তু একটা থাকতে পারে। এটা কিন্তু আমার নিজস্ব মতামত। এরপর অনেকেই বলে যে আমি 60টা করেছি কি আমি 58টা করেছি, আমার সবই ঠিক হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। ওটা অ্যাজামশন, মানে ব্যতিক্রমভাবে দু একটা ঘটতে পারে, কিন্তু হয়তো বলে এক এবং পরীক্ষার পর যখন রেজাল্ট পাবলিশ হয় তখন কিন্তু আরেক দেখায়, বা অ্যান্সার কি যখন আসে তারপর কিন্তু আরেকটা দেখায়। কারণ পরীক্ষার হলে কোন প্রশ্নগুলো দাগ দেওয়া হয়েছে, কোনটা সঠিক উত্তর দাগ দেওয়া হয়েছে, সেটা কিন্তু বোঝা মুশকিল। তো এটা কিন্তু বলতে পারি যে 50টার মতো এমন প্রশ্ন ছিল যেটা সহজ এবং মডারেটভাবে এবং হার্ড, এই তিনভাবে কিন্তু করতে পারার মতো ছিল। তো 50 থেকে 52 এটা কিন্তু হায়েস্ট আমি বললাম, এর থেকে কম যাবে, যে বেশি কাট অফ যাবে না। এবং লোয়েস্ট আমি যদি কাট অফের ক্ষেত্রে বলি তাহলে বলতে পারি যে 45 থেকে 48-এর মধ্যে থাকতে পারে, 45 থেকে 48 এটা লোয়েস্টভাবে বলতে পারি জেনারেলদের ক্ষেত্রে। বাকিদের এসটি এসসি ওবিসি যারা রয়েছেন তারা জানেন কেমন কাট অফ যায়, 2-1 নাম্বার কম বেশি করে করা যায়। তো 40 থেকে 50-এর মধ্যে এসটি এসসি ওবিসি জেনারেল এভাবে কিন্তু কাট অফ আশা করছি থাকতে পারে। এরপর বাকিটা কিন্তু কেমন পরীক্ষা দিয়েছেন সকলে, সেটা তার উপর নির্ভর করছে। এমন তো নয় যে আমি বলে দিলাম আমারটাই ঠিক হবে, নাও হতে পারে। তো প্রশ্নপত্র মোটামুটি মডারেট টু ইজি বলতে পারি জিওগ্রাফির ক্ষেত্রে। আর সেফ জোনের ক্ষেত্রে বলতে পারি যাদের 45-এর উপরে রয়েছে তারা কিন্তু সেফ জোনের মধ্যে আশা করছি রয়েছেন। এটা কিন্তু সেফ জোনের মধ্যে আমি বলতে পারি যে 45, ম্যাক্সিমাম বলছি 45, এটার মধ্যেই কিন্তু আশা করছি আপনারা সকলে সেফ জোনে থাকবেন যাদের রয়েছে। এরপর ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করছে, প্রিপারেশন সকলে কেমন রয়েছে সেটার উপর নির্ভর করছে, অনেক কিছু ব্যাপার ঘটতে পারে, পরীক্ষার হলরুমের কন্ডিশন, অনেক কিছুর উপর নির্ভর করে হয়। তো 60টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্নের ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি প্রশ্নগুলো কনফিউশন ছিল না, যে উত্তরগুলো আমি শেয়ার করলাম আপনার সাথে। যদি কোনো প্রশ্নের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর প্রত্যেকটাই যে 60টা প্রশ্নের উত্তর দিলাম, যদি কারো পেতে চান, কারো যদি দরকার পড়ে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লেন্দি হয়ে গেলো। যারা তখন পর্যন্ত জুড়েছিলেন সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। মানসিকভাবে একদম চিন্তা না করে একদম আরাম করুন। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন।